খামপুকুর হোক, এটা মানিকতলা হোক, এটা টালা হোক, এটা কাশীপুর হোক, এই পুরো পুলিশকে তো আমরা 14 তারিখ সারা রাত ধরে দেখেছি। এত বড় বীরপুঙ্গব, 10টা-15টা ছেলে ইট মারছে, পুলিশ এক পা এগোতে পারে না। এত বড় বাহিনী, তারা নিজেদের রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করে। লজ্জা পাওয়া উচিত এই পুলিশের। যারা আরজিকরকে সুরক্ষা দিতে পারে না, যারা সারা রাত ধরে ইট খায়, তারা কিনা বিরোধীদের মঞ্চ বাঁধতে আসে, ভাঙতে আসে মঞ্চ। আমার দেখে খারাপ লাগে। এখানে বিভিন্ন স্লোগান উঠছে। দিলীপ দাও একটা কথা বললেন যে ম্যাডামকে তাড়াতে ধূপ ধুনো। বলছি না না দিলীপ দা, একটু শুধরে দিই আপনায়। সবাইকে কিন্তু ধূপ ধুনো দিয়ে তাড়ানো যায় না, কাউকে কাউকে কিন্তু সর্ষে পোড়াও দিতে হয়। ম্যাডামের জন্য ধূপ ধুনো দিয়ে আর ডাকবেন না, একে সর্ষে পোড়া আর মায়েরা বোনেরা ঝাড়ু হাতে যেভাবে অলক্ষ্মী বিদায় করে, বাংলা থেকেও একে বিদায় করতে হবে। বিভিন্ন স্লোগান উঠছে। আমারও একটা স্লোগান মনে পড়লো, দেখি আপনাদের মনে আছে কিনা। ছোটবেলায় সবাই এই স্লোগানটা শুনেছেন, হীরক রাজার দেশে দেখেছেন না? অনাচার করো যদি, দেখি কার কার মনে আছে, রাজা তবে ছাড়ো গদি। যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। এই লাল গাড়িতে এই বুকে ক্যামেরা লাগানো যে সমস্ত ধামাধারীরা শুনছেন, আপনারা জেনে রাখুন আপনাদেরও বিপদ ভারী। ওপার বাংলা কিন্তু ওয়ার্নিং বেল দিয়েছে, যদি না বদলান জনগণ আপনাদের বদলাবে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের প্রত্যেককে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, এই নির্বাচনে আমরা আগের থেকে ভোট বেশি পেয়েছি, কিন্তু নির্বাচনে সিট অনুযায়ী ফলাফল বেশি হয়নি। আমরা হতাশ ছিলাম, মানুষ হতাশ ছিল যে 26-এ কি সরকার যাবে। কিন্তু আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনি বলুন? গত 15 দিন আগে আর 15 দিন পরে আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? এই সরকার 26 অবধি যাবে কিনা, এই সরকার 26 অবধি যাবে কিনা। রাস্তায় যান, প্রথম দেখলাম আমরা 14 তারিখ মা বোনেদের মিছিল, রাত দখল করো। তারপর দেখলাম পাড়ায় পাড়ায়, কখনো শিল্পীদের, কখনো ছাত্রদের, কখনো ডাক্তারদের, তো প্রতিদিন দেখছি। আমার প্রশ্ন হচ্ছে, লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের জোট। এই বাইরে রাজ্য থেকে আসা আইপিএসরা জানে না। যদি আপনারা সাংবাদিকরা ক্যামেরা ধরে 10 জন মানুষ 100 জন মানুষের কাছে যান যে আপনি কোন পার্টি করেন, 90 জন বলবে আমি কোনো পার্টি করি না। কিন্তু এই ক্যামেরা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন 100 জন গ্রাম্য মহিলাকে যিনি কোনোদিন ফুটবলে লাথি মারেননি, যে আপনি মোহনবাগান না আপনি ইস্ট বেঙ্গল। দেখবেন 100 জনই বলবে যে আমি মোহনবাগান বা আমি ইস্ট বেঙ্গল। এ সরকার এমন, এত নির্লজ্জ, তাদের ওপরও লাঠি চালালো। খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে যে সরকার রাজ্যে এবারের ক্ষমতায় এসেছিল, সেই সরকার একটা খেলা অর্গানাইজ করতে পারে না। লজ্জা লাগা উচিত। যারা প্রথম সেদিন বিক্ষোভ দেখাতে এসেছিল, তারা কিন্তু বিক্ষোভে বলছিল না যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তারা বলছিল উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস কথাটাই মুখ্যমন্ত্রীর কানে জ্বালা করে, বলল লাঠি চালাও। তারপরেই কি দেখলাম? তারপরেই দেখলাম যে মুখ্যমন্ত্রী এক দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যারা জাস্টিস চাইতে এসেছিল তারা জোটবদ্ধভাবে তারা দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে শুরু করলো। আপনি বলুন, গত কয়েকদিনে হাজার হাজার মিছিল, রোজ সন্ধে হলে, গতকাল ওই বিধান সরণি বন্ধ করে রেখে দিয়েছিল পুলিশ মিছিলের ভয়ে। প্রতিদিন মিছিল, মিছিলে কোন দল, কোন পার্টি, কোন সম্প্রদায় জানি না, সবাই একটা কথা বলছে যে দফা এক, দাবি এক,
মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি আবেদন করব বাংলার সমস্ত মানুষের কাছে, আপনারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, আগে এদেরকে তাড়ান। আর এই তাড়ানোর কাজে আপনারা ভারতীয় জনতা পার্টির পেছনে দাঁড়ান, কারণ আগামী দিনের সরকারটা সুন্দরভাবে চালাতে হবে, যেন বাংলাদেশ না হয়, বাংলাদেশ যেন না হয়। সরকারকে তো ফেললেন, হাসিনাকে তো তাড়ালেন, এ রাজ্যের হাসিনাকেও আপনারা তাড়াবেন, কিন্তু তারপর সরকারটাও একটা সুস্থ সরকার, একটা প্রকৃত প্রশাসক আমরা যাতে বাংলার মানুষকে উপহার দিতে পারি, তার জন্য একমাত্র আপনাদের কাছে পথ খোলা, তার নাম ভারতীয় জনতা পার্টি। সিপিএম টেস্টেড অ্যান্ড ফেলিওর, কংগ্রেস নেই, আপনার কাছেও একটাই রাস্তা। বাংলার মানুষের কাছে আবেদন করব, যেভাবে সেদিন দাঁড়িয়েছিলেন আমাদের স্বাস্থ্য ভবন অভিযানে, আমাদের নবান্ন অভিযানে, আপনারা সেইভাবে এই পাশে দাঁড়ান। আমরা এই সরকারকে ওই নবান্নের সামনে গিয়ে শুধু স্লোগান দিয়ে চলে আসবো না, আমরা কথা দিচ্ছি, আজ না হয় কাল, আজ না হয় কাল, কাল না হয় পরশু এই সরকারের বিসর্জন হবেই, হবেই আর হবেই। তাই আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আমাদের সঙ্গে পায়ে পা মেলান, আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান, আপনারা আমাদের সঙ্গে একসাথে স্লোগান তুলুন যে দফা এক, দাবি এক মুখ্যমন্ত্রীর। কিন্তু আমার না, এটা একটু ভদ্রলোকের স্লোগান, এই ভদ্রলোকের প্রতি দেওয়া উচিত ছিল। ওনার মতন একজন অর্বাচীন মহিলাকে, আমার মনে হয় স্লোগানটা যদি পাল্টে কেউ বলতো, হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী আবি ছাড়ো গদি ছাড়ো, সেটা বোধহয় অনেক ভালো হতো। এটা ভদ্রলোকের স্লোগান, এটা ঠিক উনি বুঝতে পারেন না। কত কয়েকদিন ধরে দেখছি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, আবার বলছেন এটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে যাওয়ার পরে আবার বলছেন ধর্ষিতাদের ফাঁসি চাই। আসলে পেটের ভেতর যে কথা গুড়গুড় গুড়গুড় করে, সে কথা তো মুখ দিয়ে বেরোবেই না বেরোবেই। বারবার বলছেন একই ভুল। গতকাল আবার সবকিছু হাইট, সবকিছু এগিয়ে তৃণমূলের লোকেরাই মঞ্চে দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই, মমতার ফাঁসি চাই। অনেকগুলো চ্যানেল দেখিয়েছে। আমরা কে কি চাই বলবো না, কিন্তু বাংলার বেশিরভাগ মানুষ কি চায় আমরা জানি। আসল নাটের গুরুকে আপনাদের কাছে তাই আবেদন করছি, আপনাদের কাছে তাই অনুরোধ করছি, যে লড়াইটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী কে হবে তার লড়াই নয়, এই লড়াইটা বাংলার মানুষকে রক্ষা করার লড়াই। আমরা বলি রাষ্ট্রপতি শাসন, আরে ভাই রাষ্ট্রপতি শাসনের তো প্রথম স্টেপ শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্ট যখন বলছে যে একটা হাসপাতালকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই পুলিশের নেই, তাই তারা সেন্ট্রাল ফোর্সকে দিয়েছে। এটা তো ফার্স্ট স্টেপ। এগোতে দিন, লড়াই যেন বন্ধ না হয়, মায়েদের মোমবাতি যেন মশাল হয়ে জ্বলে ওঠে। এই লড়াই একদিন এই সরকারের শেষ লড়াই হবে, একথা আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। লজ্জা লাগে, খারাপ লাগে, যন্ত্রণা হয়। মুখ্যমন্ত্রী কি বলছিলেন যে 7 দিনের মধ্যে যদি আমি না করে দিতে পারি দোষীদের শাস্তির ব্যবস্থা, তাহলে আমি সিবিআই কে দেবো। আসলে উনি 7 দিন সবাই চাইছিলেন যে প্রমাণগুলো লোপাট করে দিই, তারপর সিবিআই এসে তুই হাবুডুবু খা। আমি জানতে চাই এই মুখ্যমন্ত্রী কামদুনি ঘটার পর কি বলেছিলেন? এই মুখ্যমন্ত্রী কামদুনি ঘটার পর বলেছিলেন 15 দিনের মধ্যে আমি অপরাধীদের চিহ্নিত করে 90 দিনের মধ্যে চার্জশিট দিয়ে তাদের জেল খাটাবো। আজকে সেই অপরাধীদের পুলিশি নিরাপত্তা দিচ্ছে এই সরকার। সেই অপরাধীদের কামদুনিতে কতজনকে ফাঁসি দিতে পেরেছেন? আজকের এই দুর্বিনীত গোয়েল, একে কেউ বিনীত গোয়েল বলবেন না, এর নাম আসল নাম দুর্বিনীত গোয়েল। এই দুর্বিনীত গোয়েল সেদিন কে ছিলেন? আইজি সিআইডি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সিআইডির। সেদিন তিনি যে এজেন্ডায় কাজ করেছিলেন, আজকেও তিনি সেই এজেন্ডায় কাজ করছেন। পুলিশ বলল ফেসবুকে ছবি দিয়ে যে এদের সন্ধান চাই,
যেমন পাত্র চাই হয় না, সেরকম কত পাত্রের ছবি দিয়ে দিল যে সন্ধান চাই। আমি 4-5 জনের সন্ধান দিলাম, তাদের একজনকে মাত্র গ্রেপ্তার করেছে, আর বাকিদের পুলিশ গ্রেপ্তার করেনি। আমরা ফেসবুকে লিখে তাদের সন্ধান দিয়েছিলাম, তাও তাদের পুলিশ গ্রেপ্তার করেনি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কয়েকটা লেজা ধরেছে, মুড়োগুলোকে ছেড়ে রেখেছে, তাদেরকে ধরবে জনগণ। সন্দীপ ঘোষকে গতকাল ডেকে পাঠিয়েছে, সন্দীপ ঘোষকে গতকাল ডেকে পাঠিয়েছে। আপনি বলুন আপনার লজ্জা লাগবে কিনা? উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। সন্দীপ ঘোষকে ঘটনার পরে উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ট্রান্সফার করে প্রাইজ পোস্টিং দিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে। আবার উনি যখন দেখলেন ওই ঘরে ঢুকতে দিল না ওই কলেজের ছেলেমেয়েরা, কোর্ট যখন তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠালো, এখন উনি আবার তাকে লালবাজারে তলব করে পাঠাচ্ছেন। আমি বলছি সিবিআই যদি ওকে ইমিডিয়েট গ্রেপ্তার না করে, ওকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এমন ভাবে রেখে দেবে যাতে ওকে সিবিআই এর হাতে তুলে দিতে না হয়। তাই আমি আবেদন করব এই লোকটাকে, এই সন্দীপ ঘোষ, একেই সবার আগে গ্রেপ্তার করা উচিত। আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন, এই সন্দীপ ঘোষ কিন্তু মমতাদির ঘনিষ্ঠ আত্মীয়। আত্মীয়তা কোন সূত্রে সেটা এখানে বলবো না, কিন্তু উনি ঘনিষ্ঠ আত্মীয়, মাথায় রাখবেন। আর শ্যামা দাস বলে একজন ডাক্তার আছে, আমাদের যুব সভাপতি, তিনি জানেন ভালো করে আমার থেকেও, তিনিও মুখ্যমন্ত্রীর খুব 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 ঘনিষ্ঠ। ওই তো শ্যামা দাস, ছোট করে বলছি। এই দুই ঘনিষ্ঠতার ফসল হচ্ছে এই সন্দীপ ঘোষ, এই দুই ঘনিষ্ঠতার ফসল সন্দীপ ঘোষ। তাই আমি কথা বাড়াবো না, আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আমাদের এখানে আগামী 5 দিন 12টা থেকে 9টা অবধি আমাদের আন্দোলন চলবে, আমাদের প্রতিবাদ চলবে। এই প্রতিবাদ ঢেউ আকারে গিয়ে কখনো স্বাস্থ্য ভবনে, কখনো নবান্নে, কখনো বাংলার প্রত্যেকটা প্রান্তরে যখন আছড়ে পড়বে, সেই ঢেউতে আপনিও শরিক হন, সেই ঢেউতে বাংলার প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন শরিক হোক, যাতে আগামী দিন আর কোনো অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, আরো কত নাম, এই নামের যাতে পশ্চিমবঙ্গে সৃষ্টি না হয়, এই নামের যাতে সৃষ্টি না হয়। আমি তৃণমূলীদের কাছে প্রশ্ন করতে চাই, আমি তৃণমূলীদের কাছে প্রশ্ন করতে চাই, যারা রেপিস্ট, যারা রেপ করে, তারা আধার কার্ড দেখে রেপ করে না। তারা জিজ্ঞাসা করে না তুমি কোন বাপের বেটি, তোমার বাবার নাম কি, তোমার পিতৃ পরিচয় কি, তোমার মায়ের নাম কি, তুমি কোন রাজনৈতিক দল করো। তাই মায়েরা, বোনেরা, আপনারা সংগঠিত হন, আপনারা সংগঠিত হন। মমতাদি বলেছিলেন বিবেক জাগাও, দুটো লোকের বিবেক জেগেছিল বলে মনে হয়েছে, একজন শান্তনু সেন আর একজন হচ্ছে সুখেন্দু শেখর রায়। দুজনের বিবেক জেগেছিল, একজনকে পুলিশ ডেকে পাঠিয়েছে, আর একজনের পশ্চাৎ দেশে পদাঘাত, আর একজনের পশ্চাৎ দেশে পদাঘাত করে দিয়েছে, বলেছে তুই বেরো, বলে বলেছে ও ষড়যন্ত্রকারী। এই হচ্ছে মমতা ব্যানার্জি। মাথায় রাখবেন, যে লোকটা পার্থর হয়নি, যে লোকটা বালুর হয়নি, সে স্থানীয় কাউন্সিলরের, পাড়ার এমএলএ, পাড়ার মস্তান, পাড়ার গুন্ডাদেরও হবে না। আর এই পুলিশকে শেষবারের মতন বলতে চাই, শেষের শুরু হয়ে গেছে। তাই আপনারা যদি সিগন্যাল না বুঝতে পারেন, সেটা আপনাদের সমস্যা। এরপর আপনাদের মুখ্যমন্ত্রী যেমন শুক্রবার দাঁড়িয়ে বলছেন রবিবারে ফাঁসি চাই, ইয়ার কি হচ্ছে? একজন মুখ্যমন্ত্রী, একজন আইনমন্ত্রী, সে শুক্রবার বিকেলবেলা দাঁড়িয়ে বলছে রবিবারে ফাঁসি চাই, রবিবারে ফাঁসি চাই। শরিয়ত আইন এখনো প্রতিষ্ঠা করতে পারেননি, সেটা উনি ভুলে গেছেন। কিন্তু মানুষ যখন ফাঁসি দিতে আসবে, ওরা শুক্রবার দাঁড়িয়ে রবিবারের কথা বলবে না, ওরা অন স্পট, যেমন আপনারা স্পট ফাইন করেন, মানুষও কিন্তু সেরকম আপনাদের স্পট ফাইন করে দেবে। এ কথা মাথায় রাখবেন। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, অনাচার করো যদি, অনাচার
আচ্ছা, অনাচার করো যদি, অনাচার করো যদি, তাদেরও বিপদ ভারী। যারা তার ধামাধারী, যারা তার ধামাধারী, যারা তার ধামাধারী, অনাচার করো যদি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।